সুন্দরেরও বন্ধন নিষ্ঠুরের হাতে, ঘোঁচাবে কে প্রবলের উৎপীড়নে, কে বাঁচাবে দুর্বলেরে, অপমানিতের কার দয়া বক্ষে লবে ডেকে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যুদ্ধময় পৃথিবীতে শাসকের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এই অমোঘ মন্ত্র উচ্চারণ করেছিলেন বহু পূর্বে। আধুনিক কালের একবিংশ শতকের দরজায় দাঁড়িয়ে এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্ত তার ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় সেই প্রতিবাদী কণ্ঠস্বরকে চিনিয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের আমি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কবি মৃদুল দাশগুপ্তের এই কবিতাটি 2021 সালের যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা 2020 সালের যে প্রশ্ন হয়ে গিয়েছে তাতে পার্ট 1-এ 2-এর দাগে কবিতা থেকে যেখানে প্রশ্ন হয় সেখানে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে থেকে কোনো প্রশ্ন আসেনি। যেমন প্রশ্ন আসেনি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে থেকে, এবং আসেনি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি এই কবিতা থেকে। ফলে এই তিনটি কবিতা গত দিনের পাঠে আমি বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের জন্য। মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি তার ধানক্ষেত থেকে যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মৃদুল দাশগুপ্ত 1955 সালের হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মা শান্তনা দেবী। প্রাইমারির পড়াশুনো শ্রীরামপুরেই হয়। পরে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং পরে উত্তরপাড়া প্যারিমোহন কলেজ থেকে স্নাতক হন জীববিজ্ঞানে। জীববিজ্ঞানে স্নাতক হয়ে তিনি নিজের স্কুল ইউনিয়ন ইনস্টিটিউশনে শিক্ষকতা করেন এবং স্কুল লাইফ থেকেই তিনি কবিতা ছড়া লিখতে শুরু করেছিলেন। তার বহু কবিতা ছড়া কলকাতার পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই শিক্ষক সাংবাদিকতার জীবনকে নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করেছিলেন এবং সাংবাদিকতায় মনোনিবেশ করেছিলেন। প্রথমে পরিবর্তন পত্রিকা, তারপরে যুগান্তর পত্রিকা এবং শেষে আজকাল পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন। বহু কাব্য কবিতা এবং ছড়া লিখেছেন। তার জলপাই কাঠের এসরাজ প্রথম কাব্যগ্রন্থ 1980 সালে, সূর্যাস্তে নির্মিত ঘর, সোনার বুদবুদ, গোপনে হিংসার কথা বলি, এরকম বহু কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। সূর্যাস্তে নির্মিত ঘর কাব্যগ্রন্থের জন্য 2000 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য তিনি 2012 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। তোমাদের জন্য নির্দিষ্ট হয়েছে তার যে কবিতাটি ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতাটি তার ধানক্ষেত থেকে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2006 সালে সিঙ্গুরে যে ভূমি আন্দোলন হয়েছিল, 2 পশলা 3 পশলা জমিতে যেখানে শাসকেরা কারখানা করতে চেয়েছিল এবং ভূমিহীন কৃষকরা তাদের জমির দাবিতে যে আন্দোলন সূচিত করেছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে মৃদুল দাশগুপ্ত এই প্রতিবাদী কবিতাটি লিখেছিলেন। কবি মৃদুল দাশগুপ্তের এই কবিতাটি ছোট্ট আকারে, তোমাদের আগের পাঠেও বলেছি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে কবিতাগুলো তোমাদের জন্য নির্বাচিত করেছে সিলেবাসে, জীবনানন্দ দাশের শিকার কবিতা বাদ দিয়ে বাকি 4টি কবিতা অতি সংক্ষিপ্ত। সেইখানে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি 4টি স্তবকে লেখা। প্রত্যেকটি স্তবকে 4টি করে লাইন রয়েছে। 4 4 4 4 এই 16 লাইনের অতি সংক্ষিপ্ত কবিতায় কবি
শোষকের যে অত্যাচার, তাদের যে ভ্রান্ত ভূমিনীতি এবং তাদের উৎপীড়নের ফলে সমাজে যে অশান্তি এবং মানুষের জীবন যে বিপন্ন হয়ে ওঠে, সেই বিপন্ন সময় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের যে সামাজিক দায়বদ্ধতার কথা, তাদের দায়িত্বের কথা, সেইটিকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সেইখান থেকেই তার কিছু প্রশ্ন উঠে এসেছে এই কবিতায়। 4টি স্তবকে আমরা দেখি তার 4টি বৈশিষ্ট্যকে তিনি উল্লিখিত করেছেন। প্রথম স্তবকে তিনি সামাজিক দায়বদ্ধতার কথা বলেছেন, দ্বিতীয় স্তবকে মূল্যবোধের পরাকাষ্ঠার কথা বলেছেন, তৃতীয় স্তবকে অন্ধবিশ্বাস, বিধি বা অদৃষ্টের ওপর যে আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকি, সেই অদৃষ্টকে নিয়ে, অন্ধবিশ্বাসকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং শেষ স্ট্যাঞ্জাতে, 4র্থ স্তবকে, এই সমস্ত দিকে যারা নির্লিপ্ত থাকে, সামাজিক দায়বদ্ধতা থেকে, মূল্যবোধ থেকে, অদৃষ্টের উপর ছেড়ে দিয়ে যারা গা ছাড়া দিয়ে দেয়, যারা নির্লিপ্ত হয়ে যায়, যারা দূরে সরে যায়, কবি বলছেন আমি তা পারি না। তার বিদ্রোহ বারুদ বিস্ফোরণের মতো উগরে দিয়েছেন তিনি। সংক্ষেপে কবিতার বিষয়গুলি এই। এক একটি স্তবক ধরে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথম স্তবকেই তিনি বলছেন যে 4টি লাইন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। আমরা যারা লিখি, গান গাই, শিল্প চর্চা করি, অর্থাৎ যারা শিক্ষিত লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, তাদের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটা অত্যন্ত জরুরি। সামাজিক দায়বদ্ধতা যখন যেই মানুষই হোক না, তিনি যদি শিক্ষিত হন, তিনি যদি বুদ্ধিজীবী হন, তিনি যদি লেখেন, আঁকেন, গান করেন, তাহলে সাধারণ মানুষের থেকে তার সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটি অত্যন্ত বেশি। কিন্তু যখন ক্রন্দনরতা জননী কাঁদেন, যখন সমাজ বিপন্ন, দেশ বিপন্ন, তখন যদি আমরা গান গাওয়া, আঁকাআঁকি, লেখালেখিতে সেই সামাজিক দায়বদ্ধতার পরিচয় না দিয়ে থাকি, তাহলে সেটা অন্যায় হবে, তাহলে সেটা মুখ ফিরিয়ে নেওয়া হবে। অনেক আগেই প্রতিবাদী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কবি মৃদুল দাশগুপ্ত তার ক্রন্দনরতার জননীর পাশে কবিতায় যখন জননী কাঁদছে, অসহায়, বিপন্ন, তার জমি কেড়ে নেওয়া হচ্ছে, ভূমি কেড়ে নেওয়া হচ্ছে, যারা আমরা আঁকি, যারা আমরা লিখি, যারা আমরা গান গাই, সেই বিষয়টাকে এড়িয়ে থাকব, আমরা সামাজিক দায়বদ্ধতা পরিচয় দেব না, এই সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটি তুলেছেন। অবশ্যই তিনি অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষের থেকে যারা শিক্ষিত, যারা আঁকেন, যারা গান গান, যারা লেখেন, সেই বুদ্ধিজীবী সম্প্রদায়ের দিকে তিনি ইঙ্গিত করেছেন যে সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটি এভাবে কি আমরা এড়িয়ে যাব। দ্বিতীয় স্তবকে তিনি মূল্যবোধের পরাকাষ্ঠার কথা বলেছেন। মূল্যবোধের পরাকাষ্ঠা হলো এই যে আমাদের মধ্যে মানবিক কতগুলো চেতনা রয়েছে, সেই চেতনাগুলো হলো দয়া, মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা। যে কোনো বিপদের সময়, যে কোনো নিষ্ঠুরতার সময়, যখন কোনো ক্রন্দনরতা জননী কাঁদেন, যখন কেউ নিহত হন, যখন কারো ওপর প্রবলের অত্যাচার আসে, যখন কেউ অসহায় হন, দুর্বল হন, তখন স্বাভাবিকভাবেই মানুষ হিসেবে তার মধ্যে জেগে ওঠে দয়া, মায়া, স্নেহ, মমতা। কবি সুন্দরভাবে প্রশ্ন তুলেছেন, মূল্যবোধের প্রশ্ন, বলেছেন যে নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি নাই হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ,
কিসের মূল্যবোধ? নিহত ভাই বলতে এখানে এমসিকিউ বা এসএকিউ তোমাদের প্রশ্ন পড়ে, নিহত ভাই বলতে কাকে বলা হয়েছে? নিহত ভাই বলতে তাকেই বলা হয়েছে ভূমি আন্দোলনে গিয়ে, গণ আন্দোলনে গিয়ে যে ছেলেটি শহীদের মৃত্যুবরণ করেছে, সেই ছেলেটিকেই, সেই যুবাটিকেই, সেই তরুণটিকেই এখানে নিহত ভাই বলা হয়েছে। অর্থাৎ সেই ভাইটির মৃত্যু দেখে আমরা কি নিশ্চুপ থাকব, নির্লিপ্ত থাকব? আমাদের শরীরের মধ্যেকার, মনের মধ্যেকার যে চেতনা, যে বিবেক, মনুষ্যত্ব, দয়া, মায়া, স্নেহ, মমতা, এগুলো কমন ভ্যালুজ, এইগুলো কাজ করবে না। এগুলো আজকে বড় ফুরিয়ে যায়। দেব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। স্বার্থপরতার মতো যদি আমরা এই বৃহৎ জগৎ হতে, পাশের বাড়ির অসুখের সময়, পাশের বাড়ির প্রতিবেশীর অসহায়তার সময় আমরা যদি নিজেদেরকে এড়িয়ে চলি, তাহলে সেটা স্বার্থপরতা। তোমাদের আমি বারবার বলি যে রাস্তা দিয়ে তোমরা স্কুল আসার পথে আসছো, কিন্তু স্কুল ফেরত যাচ্ছ কিংবা টিউশন পড়তে যাচ্ছ, দেখলে একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট, লোকটি কাতরাচ্ছে যন্ত্রণায়, তাকে তক্ষুনি ডাক্তারখানা কিংবা হসপিটালে নিয়ে যেতে হবে। তোমাদের মধ্যে কেউ এগিয়ে গেল, কেউ বলল না, ও তো আমার কাজ না, আমার জরুরি কাজ আছে, টিউশন আছে, আমাকে চলে যেতে হবে। যে ছেলে দুটি নিয়ে গেল তাকে হসপিটাল, ডাক্তারখানা, তাদের শরীরের জামা কাপড়ে রক্তের দাগ লাগলো, তাদের টিউশন বন্ধ হলো, তারপরে তারা বাড়ি ফিরে গেল। গিয়ে সেখানেও বাবা মার বকুনি, তোর কি দরকার ছিল যাওয়ার? এর জন্যে কর্পোরেশন হলে তার কর্পোরেশনের যে কাউন্সিলর, তার দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব, পঞ্চায়েত হলে পঞ্চায়েত মেম্বার সদস্যের দায়িত্ব। তোমার মাথা ঘামানোর কি ছিল? গুরুত্বপূর্ণ টিউশন তুমি নষ্ট করলে। এভাবে আমরা দায়িত্ব এড়িয়ে যাচ্ছি, এভাবে আমরা মূল্যবোধের অবক্ষয় সূচিত করছি। আধুনিক কালের খ্যাতনামা লেখিকা, প্রান্তিক মানুষের যথার্থ রূপকার মহাশ্বেতা দেবী বলেছিলেন, হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরার হাত। সত্যি সত্যি আমাদের হাত আজকে হারিয়ে যাচ্ছে মূল্যবোধ, দয়া, মায়া, স্নেহ, মমতা। কবি মৃদুল দাশগুপ্ত তার কন্দনরতা জননীর পাশে কবিতায় দ্বিতীয় স্তবকে এই মূল্যবোধের প্রশ্নটিকে তুলে ধরেছেন। এরপর আসছি তৃতীয় স্তবক, এবং এই তৃতীয় স্তবকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। সেইটি হলো যে যা কিছু ঘটে থাকে সেই বিষয়টাকে আমরা যুক্তিতর্কের নিরিখে বিচার বিশ্লেষণ না করে, তাকে যাচাই না করে আমরা অদৃষ্টের উপর ছেড়ে দিই, অন্ধবিশ্বাসের উপর ছেড়ে দিই। কবি বলছেন, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? প্রসঙ্গত বলে রাখি যে গণ আন্দোলনের সময় বহু ভাইকে শহীদ হতে হয়, বহু মেয়ের ওপর উৎপীড়ন হয়, অত্যাচার হয়। সেরকম একটি মেয়ের ওপর অত্যাচার করে ছিন্ন ভিন্ন দেহকে তাকে জঙ্গলের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই যে নির্মম নৃশংস ঘটনা, সেই ঘটনার কারণ বিশ্লেষণ আমরা করব না। কেন ভাইটি মারা যাচ্ছে, কেন জঙ্গলে ছিন্ন ভিন্ন হয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে আমার বাড়ি, তোমার বাড়ি, গণ আন্দোলনে যাওয়া মেয়েদের দেহ? এর তো কারণ রয়েছে। শোষকের জিঘাংসা, শোষকের নির্মম নিষ্ঠুর অত্যাচারের জন্য দায়ী। আমরা সেই প্রশ্ন তুলব না, আমরা কারণ দর্শাবো না। আমরা বলবো যে ভাগ্যে ছিল, সকলের বাড়ির তো মেয়ে আছে, তোমার বাড়ির মেয়ে হলো কেন? আসলে তোমার কপালের দোষ, আসলে তোমার নসিবের দোষ, আসলে তোমার বরাতের দোষ। এইভাবে মধ্যযুগীয় বরাতবাদ, নিয়তিবাদ, কপালবাদকে আমরা সঙ্গে করে নিয়েছি, তার শেকড় অনেক দূর পর্যন্ত প্রথিত করে দিয়েছি। তাই যা কিছু ঘটে থাকে
আমরা অদৃষ্টের উপর ছেড়ে দিই। আমরা চাকরি না পেলে বলি ভাগ্যে নেই, আর চাকরি পেলে প্রথম মাসের বেতন দিয়ে মন্দিরে পুজো দিয়ে আসি। অদৃষ্টের উপর সবটাকেই আমরা ছেড়ে দিই। কবি অত্যন্ত সঙ্গত কারণে প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে যুক্তিবাদী মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন এ কবিতায়। তিনি তৃতীয় স্তবকে এই অদৃষ্টের প্রতি, অন্ধবিশ্বাসের প্রতি তিনি প্রশ্ন তুলেছেন। চতুর্থ স্তবকে তিনি পরিষ্কারভাবে তার দর্শনকে ব্যক্ত করেছেন। মৃদুল দাশগুপ্ত আধুনিক কালের অন্যতম প্রতিবাদী কবি। তিনি পরপর তিনটি স্তবকে সামাজিক দায়বদ্ধতার কথা বলেছেন, মূল্যবোধের পরাকাষ্ঠার কথা বলেছেন, অন্ধবিশ্বাস আনুগত্যের প্রতি প্রশ্ন তুলেছেন। এই সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ, অন্ধবিশ্বাসে যারা বুঁদ হয়ে থাকে, যারা সামনাসামনি উপস্থিত হয় না কন্দনরতা জননীর কাছে, যারা মাতৃভূমির কাছে, জন্মভূমির কাছে দায়বদ্ধ নয়, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ নয়, কবি বলছেন আমি তা পারি না। আমি যা পারি তাই কবিতায় জাগে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। এখান থেকে বড় প্রশ্ন পড়ে 5 নম্বরে, আমি তা পারি না। কে বলেছেন এ কথা? কবি কি পারেন না? কবি কি পারেন? কবি কি পারেন না? এতক্ষণ ধরে তিনটি স্তবককে তিনি যে সামাজিক দায়বদ্ধতার কথা, মূল্যবোধের পরাকাষ্ঠার কথা, অন্ধবিশ্বাস অদৃষ্টের কথা প্রশ্ন তুলেছেন, সেইটিতে যারা বুঁদ হয়ে আছে, যারা নির্লিপ্ত হয়ে আছে, যারা দূরে সরে আছে সাধারণ মানুষ থেকে, দায়বদ্ধতা থেকে, কবি মৃদুল দাশগুপ্ত বলছেন আমি তা পারি না। আমি পারি যা তাই কবিতায় জাগে, আমার বারুদ বিস্ফোরণের, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি বলছেন আমার বিবেক জাগ্রত হবে, অন্যের মতো এই দায়িত্ব থেকে এড়িয়ে সরে যাবে না। সেই বিবেক কিসের মতো জাগ্রত হবে? না, বারুদের মতো বিস্ফোরিত হয়ে প্রতিবাদী কণ্ঠস্বর তার আকাশ বাতাস মুখরিত করবে। বারুদ যেমন বিরাট আকারে বিস্ফোরণ ঘটায়, কাঁপিয়ে দেয় দেশ দুনিয়া সমাজকে, সেই রকম কবির বিবেক জাগ্রত হবে বারুদ বিস্ফোরণের মতো। এই কথা বলেই কবি তার এই কবিতা শেষ করছেন। অর্থাৎ ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই তৈরি করবে, ভালো করে পড়বে, টেক্সট পড়বে। এমসিকিউ এসএকিউ প্রশ্নের জন্য তো এ কবিতা ইম্পর্টেন্ট। এবং আবারও বলছি 2020 সালে এ কবিতা থেকে প্রশ্ন আসেনি, তাই 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৃদুল দাশগুপ্তের কন্দনরতা জননীর পাশে। এবং সেইখানে প্রথমে সামাজিক দায়বদ্ধতা, তারপরে মূল্যবোধের প্রশ্ন, তারপরে অদৃষ্টের কথা, এবং সেখানে দুটো মৃত্যুর কথা আছে, ভাইয়ের মৃতদেহ এবং জঙ্গলে যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন দেহ, এই দুটি মৃত্যু আছে। এত সবের পরেও যদি আমরা লেখালেখিতে, আমরা আঁকাআঁকিতে, আমরা গান গাওয়াতে সেই মূল্যবোধের পরাকাষ্ঠা না দেখাই, সেই সামাজিক দায়বদ্ধতার পরিচয় না দিই, তাহলে সেটা অন্যায় হবে। কবি বলেছেন আর যাই যা করুক না পারুক আমি তা পারি না। আমি যা পারি তা আমার কবিতায় জাগে, আমার বিবেক বারুদ বিস্ফোরণের মতো ফেটে পড়বে বিদ্রোহে, প্রতিবাদে, এই অন্যায়ের বিরুদ্ধে। এইরকম একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর কবিতা তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সেইখান থেকে এমসিকিউ এসএকিউ সহ একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে আশা করছি। এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাবে, তোমাদের কোনো ডিমান্ড থাকলে তোমরা অবশ্যই লিখবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।